আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা রাজশাহী বোর্ড 2020 সালে আসা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো, উদ্দীপক হিসেবে একটা চিত্র দেওয়া আছে। কিসের চিত্র? কোনোই ভাঁজ করার একটা চিত্র, যেইখানে উপরের দিকের যে পেশিটা এটাকে আমরা বলতেছি হচ্ছে বাইসেপস, আর নিচের দিকে যে পেশিটা এটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রাইসেপস। এখন বাইসেপস আর ট্রাইসেপস এটা হচ্ছে তোমার সংকুচিত প্রসারিত হওয়ার মাধ্যমে আমরা হচ্ছে কোনোই ভাঁজ করতে পারি বা কোনোই সোজা করতে পারি। এখন এ দ্বারা তার মানে হচ্ছে পেশিটা বুঝাইছে, তাই না? এ দ্বারা হচ্ছে পেশি বুঝাইছে, যেটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি হচ্ছে প্রাণী নিজের ইচ্ছায় নড়াচড়া করাতে পারে এরকম পেশি। এরপরে বি চিহ্নিত করা আছে কোন জায়গাটায়? দেখো তো, আমাদের হাতের এই জায়গাটায় হাড় আছে না? এইখানে হাড়টাকে বলা হচ্ছে হিউমেরাস। এই জায়গায় দুইটা হাড় একসাথে আছে, একটাকে বলে আলনা আর একটাকে বলে রেডিয়াস। তাহলে এই যে আলনা আর রেডিয়াস, এখানের হাড়টাকে চিহ্নিত করছে বি দ্বারা, যেটা হচ্ছে অস্থি। তার মানে আমরা অস্থি আর পেশি দুইটা জিনিস বুঝতে পারলাম, যেখানে উদ্দীপকটা বুঝাইতে চাচ্ছে হচ্ছে পেশির সাহায্যে হাড় তোমার এই যে কাছাকাছি চলে আসছে। দেখো, পেশির শেষের দিকে কিছু তন্তু থাকে যেগুলো দড়ির মতো আটি পাকানো থাকে, যেটা এরকম টান দিলে অস্থিটাকে এরকম তোমার দেহের কাছে আনতেছে, দূরে নিচ্ছে, তারপর উপরে উঠানো, নিচে নামানো, অক্ষের কাছে আনা, অক্ষ থেকে দূরে, এরকম বিভিন্ন ধরনের কাজ আমরা দেখতে পাই। মানে হচ্ছে তোমার সঞ্চালন, অঙ্গ সঞ্চালনের ক্ষেত্রে পেশি আর অস্থি একসাথে কাজ করে। এরপরে তাহলে আমরা বুঝতে পারলাম এটা কি নবম অধ্যায়ের আমাদের পেশি বা পেশি অস্থির যে কনসেপ্টগুলো। এরপরে দেখো তো কি বলছে, যে ক নম্বরে বলছে যে অভিকর্ষজ উপলব্ধি কি। এটা কিন্তু নবম অধ্যায়ের কনসেপ্ট না, এটা হচ্ছে আমাদের দশম অধ্যায়ের। তারপরে দেখো পার্কিনসন রোগে, পার্কিনসনও হচ্ছে তোমার দশম অধ্যায়। তাহলে এটা হচ্ছে একটা সমন্বিত প্রশ্ন, যেটা 9 আর 10 অধ্যায় মিলানো। সেক্ষেত্রে কোনো অধ্যায় যদি তুমি স্কিপ করো তাহলে এরকম জায়গায় এসে ধরা খাবা। দেখো, তুমি ধরো এই জায়গাটা পারো, অস্থি অস্থি আর অস্থি তরুণাস্থি, তারপরে পেশি অস্থির কনসেপ্টগুলো তুমি খুব ভালো মতো পারো, কিন্তু এই জায়গায় তুমি দশম অধ্যায় স্কিপ করলে এখানে আসে হচ্ছে ধরা খাবে। এই জন্য আমি বলবো হচ্ছে কোনো অধ্যায় যাতে স্কিপ না করো। দেখো, এই জায়গায় হচ্ছে প্রমাণ। সমন্বিত প্রশ্ন আসলে তখন কি করবা? অভিকর্ষজ উপলব্ধি কাকে বলে? অভিকর্ষজ উপলব্ধি বলতে, অভিকর্ষ বল আমাদেরকে কোন দিকে থাকে? টানে নিচের দিকে। গ্র্যাভিটেশনাল ফোর্স কি করতেছে? যে কোনো কিছুকে নিচের দিকে টানতেছে। তাহলে ছোট্ট একটা চারা গাছ ধরো, চারা গাছের ছোট্ট 2টা পাতা আছে শুধু। এই যে চারা গাছটা, এর উপাদানগুলা বা এর কাণ্ডটা এখনো অনেক নরম না? এটা হচ্ছে খুবই নরম অর্গান, মানে ওর যে কোষগুলা এখনো খুবই নরম। কারণ গাছ যখন অনেক বড় হয়ে যাবে, এই যে ওর এই কাণ্ডটা প্রস্থ বরাবর বড় হবে, দৈর্ঘ্য বরাবর বড় হবে, তখন না একটা বড় বৃক্ষ যখন তৈরি হবে তখন কি হবে? অনেক বেশি কাষ্ঠল হবে। কিন্তু ওই ছোটো চারা গাছটা এখনো নরম, ওর কোষগুলো এখনো নরম। ওকে পৃথিবী কি করবে? নিচের দিকে টানবে। সব কিছুকে তো পৃথিবীর নিচের দিকে টেনে ধরে রাখে, এই জন্যই তো আমরা হচ্ছে পৃথিবীতে এরকম অবস্থান করতে পারতেছি। তাহলে এই যে চারা গাছটাকে যে নিচের দিকে টানতেছে, ওর যে কোষগুলা, কোষের ভিতরে যে উপাদানগুলা, ওই উপাদানগুলোকেও তো নিচের দিকে টানতেছে, তাই না? ওই উপাদানগুলোকেও নিচের দিকে টানতেছে। অভিকর্ষ টানের ফলে বা অভিকর্ষ উপলব্ধির ফলে এই যে উপাদানগুলা, কোষের উপাদানগুলা নিচের দিকে সরে আসতে যাবে, মানে নিচের দিকে টান অনুভব করে ওরা নিচের দিকে এসে অবস্থান করবে। তাহলে এই যে নিচের দিকে এসে অবস্থান করতেছে, এটাকেই আমরা বলবো হচ্ছে অভিকর্ষজ উপলব্ধি। দেখো কি বলছে, ভ্রূণমূল বা ভ্রূণকাণ্ডের অগ্রাংশ। ভ্রূণ মানে হচ্ছে ছোট্ট ছোট্ট মূল অথবা ছোট্ট যে কাণ্ড যখন ছিল, ভ্রূণমূল বা ভ্রূণকাণ্ডের অগ্রাংশ মানে হচ্ছে সামনের দিকের অংশ। সেটা কি হবে? অভিকর্ষের উদ্দীপনা অনুভব করে কোষের যে উপাদানগুলা, ওই অভিকর্ষ উদ্দীপনার কারণে কোষের উপাদানগুলা ওই নিচের দিকে এসে অবস্থান করবে বা নিচের দিকে স্থানান্তরিত হয়ে যাবে। এই যে প্রসেসটা বা এই যে ঘটনাটা, এটাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষজ উপলব্ধি। তাহলে কি বললো? ভ্রূণমূল বা ভ্রূণকাণ্ডের অগ্রাংশ অভিকর্ষ উদ্দীপনা অনুভব করে কোষীয় উপাদানগুলো নিচের দিকে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে অভিকর্ষজ উপলব্ধি বলে। এরপরে বলছে পার্কিনসন রোগে মাংসপেশি তার কার্যকারিতা হারায় কেন? পার্কিনসন যদি রোগটা হয়, এগুলো হচ্ছে তোমার স্নায়ুতন্ত্রের সমস্যা, স্নায়ুতন্ত্রের রোগ। পার্কিনসন হলো মস্তিষ্কের একটা রোগ। মস্তিষ্ক থেকে আমরা জানি স্নায়ু, মানে মস্তিষ্ক থেকেই হচ্ছে স্নায়ুগুলো বের হয়, যেটা হচ্ছে আমাদের কশেরুকার ভিতর দিয়ে যায়। তাহলে এই যে এখানে পার্কিনসন রোগের ক্ষেত্রে কি বললো? মস্তিষ্ক মানে মস্তিষ্কের একটা রোগ,
যেখানে কি হয়, হাত পায়ে কাঁপুনি হয়। ধরো তুমি হচ্ছে সূচের সুতা পরাচ্ছ, তখন হচ্ছে পরাইতে পারবা না, তুমি স্ট্রেট একটা লাইন টানতেছো, টানতে পারবা না। বৃদ্ধ মানুষদের ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাই, ওরা এরকম কাঁপতে থাকে না, এরকম কেঁপে কেঁপে হচ্ছে সামনের দিকে আগায়, আর লাঠিতে ভর করে লাঠিটা এরকম কাঁপতে থাকে। তাহলে এই যে কাঁপতে থাকার এই রোগটা, আমরা ভাবি যেন না বুড়ো হয়েছে এই জন্য হচ্ছে এরকম। আবার কথা বলার সময়ও দেখবা এরকম ভাবে, বাবারা তোমরা, এরকম করে কেঁপে কেঁপে কথা বলে। সেক্ষেত্রে এটা হচ্ছে ওদের ওই পার্কিনসন রোগটা, যেটা হচ্ছে মস্তিষ্কের একটা রোগ। কি হয়, হাত পা কাঁপতে থাকে। এরপরে কি বলছে দেখো তো, সেক্ষেত্রে ওই যে নড়াচড়া, হাঁটা চলা, তারপরে সোজা পথে হাঁটা, এরকম এগুলো হচ্ছে অনেক বেশি কঠিন হয়ে যায় ওদের জন্য। এটার একটা কারণ হচ্ছে স্নায়ুকোষ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ তৈরি করে, যার একটি হচ্ছে ডোপামিন। ডোপামিন শরীরে পেশির নড়াচড়া সাহায্য করে। এছাড়াও ডোপামিনকে কিন্তু হ্যাপি হরমোনও বলা হয়। তাহলে শরীরের নাড়াচড়া যদি ডোপামিন নিয়ন্ত্রণ করে, এখন যদি ডোপামিন রিলিজ হওয়া বন্ধ হয়ে যায়, তাহলে নাড়াচড়া কে নিয়ন্ত্রণ করবে? এই কাজটাই এখানে হয়, যে পার্কিনসন রোগাক্রান্ত ব্যক্তি মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ডোপামিন তৈরি হইতে পারতেছে না, তাহলে ডোপামিন যে কাজটা করে ওই কাজটাও তো হবে না। সেক্ষেত্রে কি হবে, ওই পেশি নড়াচড়ার কাজ করায় আর কি, তাহলে পেশি নড়াচড়া বন্ধ হয়ে যাবে, তাহলে সংবেদ পাঠাইতে পারবে না ওই পেশি কোষগুলোতে। তখন কি হবে, মাংসপেশি তার কার্যকারিতা হারায় ফেলাবে, তখন মানে প্যারালাইসিস টাইপ আর কি, কিছুটা মানে কাঁপতে থাকবে, কাজ ঠিক মতো করা যাবে না। তাহলে পার্কিনসন রোগ মাংসপেশি, পার্কিনসন রোগে মাংসপেশি তার কার্যকারিতা হারায় কেন? ওই যে ডোপামিন নিঃসৃত হইতে পারে না, ডোপামিন নিঃসৃত হইতে পারে না দেখে হচ্ছে মাংসপেশি নড়াচড়া করতে পারে না, বা পেশিগুলো সংকোচন প্রসারণ হইতে পারে না। চিত্রে এর গঠন ব্যাখ্যা করতে বলো। এই কি ছিল আমাদের, পেশি ছিল, পেশির গঠন ব্যাখ্যা করতে বলছে। এখন পেশি কিন্তু তোমার বিভিন্ন ধরনের হইতে পারে। 3 ধরনের পেশি আছে আমরা জানি, একটা হচ্ছে তোমার ঐচ্ছিক, অনৈচ্ছিক, আর একটা হচ্ছে ঐচ্ছিক অনৈচ্ছিক বা হৃৎপেশি। এখন এই জায়গায় চলো তো আমরা একটু দেখি যে এই অংশটার গঠন কি বর্ণনা করছে। ঐচ্ছিক পেশির বর্ণনা করা লাগবে, কারণ ওই যে এখানে যে অংশটুকু চিহ্নিত করা আছে এটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি, হাতের পেশি না, এই যে হাতের কনুইয়ের যে জায়গাটা, এই জায়গাটা তো আমরা নিজের ইচ্ছায় নড়াচড়া করাইতে পারি, তার মানে এটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি। এখন ঐচ্ছিক পেশির গঠন বর্ণনা করতে বলছে, কিভাবে কিভাবে গঠিত হয় চলো আমরা দেখি। ঐচ্ছিক পেশি হচ্ছে ওই পেশিগুলা যেটা প্রাণীর নিজের ইচ্ছে নড়াচড়া করতে পারে। সবার প্রথমে তুমি যেটা বুঝতে পারছো এটা যে ঐচ্ছিক পেশি, এই লাইনটা সবার আগে লিখে নিবা। বাইসেপস, বাইসেপস চিহ্নিত করা ছিল, যেটা হচ্ছে একটা ঐচ্ছিক পেশি। তাহলে বাইসেপস যা একটা ঐচ্ছিক পেশি, নিজে ঐচ্ছিক পেশির গঠন বর্ণনা করা হলো। কি কি গঠন দেখো তো। ঐচ্ছিক পেশি প্রাণীর নিজের ইচ্ছায় সংকুচিত প্রসারিত হইতে পারে, নিজের ইচ্ছায় সংকোচন প্রসারণ হইতে পারে। ঐচ্ছিক পেশির কোষগুলা নলাকার হয় দেখতে, আমি যদি একটু এঁকে দেখাই, এরকম নলের মতো, এরকম এখানে আরেকটা কোষ, ওদের ভিতরে এরকম ডোরাকাটা দাগ থাকে, এই যে ডোরাকাটা অনেকগুলা দাগ আমি দিলাম। এরপরে নিউক্লিয়াস, নিউক্লিয়াস অনেকগুলা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস, এটা হচ্ছে ঐচ্ছিক পেশির একটা চিত্র আমি আঁকলাম। তাহলে এই কোষগুলো নলাকার থাকে, শাখাবিহীন থাকে। শাখাবিহীন বলার কারণ হচ্ছে হুবহু এরকম দেখতে আমাদের হৃৎপেশি, কিন্তু ও কি করে, ওর এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে এরকম শাখা দিয়ে আরেকটার সাথে যে যুক্ত থাকে, কিন্তু এই শাখাগুলা এখানে থাকবে না, বিহীন বলছে, তাহলে শাখাগুলা থাকতেছে না ঐচ্ছিক পেশির ক্ষেত্রে। আর আড়াআড়ি ডোরাযুক্ত দাগ থাকে, এই যে আমি অনেকগুলো আড়াআড়ি দাগ দিলাম, এরকম ডোরাকাটা ডোরাকাটা দাগ থাকতেছে, এটা হচ্ছে ওর গঠন দেখতে এরকম। এরপরে এদের সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে, দেখো চিত্র ভিতরে আমি অনেকগুলো নিউক্লিয়াস 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 দিয়েছি। তারপরে এই পেশি দ্রুত সংকুচিত প্রসারিত হইতে পারে, হ্যাঁ আমার হাত আমি যত দ্রুত সম্ভব নড়াচড়া করাইতে পারবো, তাহলে এইটা হচ্ছে আমাদের দ্রুত সংকুচিত। এই পেশি অস্থিতন্ত্রের সাথে সংলগ্ন থাকে। আচ্ছা, ওই উদ্দীপকের চিত্রটাই যদি আমরা দেখি, দেখো তো এরকম ছিল না, এই যে এরকম করে ও কি করছে, কোনোটা ভাঁজ করে রাখছে। সেক্ষেত্রে এই যে দেখো পেশিটা, এই যে পেশিটা, এই পেশির শেষের দিকে তোমার এরকম তন্তুর মতো চিকন চিকন অনেকগুলো তন্তু বের হয়। এতগুলো তন্তুকে যদি আমি একসাথে ধরে আটি পাকায় ফেলে, তাহলে একটা দড়ির মতো তৈরি হবে না, দড়ি, একটা মোটা দড়ি তৈরি হয়েছে। এই দড়িটা যা সংযুক্ত হবে হচ্ছে তোমার হাড়ের সাথে। তাহলে এই কথাটাই এখানে বলছে যে এই পেশি অস্থিতন্ত্রের সাথে সংলগ্ন থাকে। দেখো এই যে পেশিটা, পেশি থেকে বের হইলো তোমার কিছু তন্তু যেগুলা হাড়ের সাথে সংযুক্ত আছে, তাহলে এই পেশিটা অস্থির সাথে সংযুক্ত থাকে। যে কোনো পেশি হচ্ছে অস্থির উপরে সংযুক্ত থাকে, অস্থির নিচে দিয়ে যায়, তার উপরে হচ্ছে তোমার পেশিগুলা আচ্ছাদন তৈরি করে রাখে, তাহলে অস্থিতন্ত্রের সাথে সংলগ্ন। তাহলে উদাহরণ হিসেবে কি বলতে পারি, মানুষের হাত আর পা, এগুলো হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশির উদাহরণ।
আর তোমরা চাইলে হচ্ছে এই চিত্রটা মাঝখানে দিতে পারো, চিত্রটা যদি দাও তাহলে সেক্ষেত্রে উত্তরটা একটু স্ট্যান্ডার্ড হয়। এখানে হচ্ছে এই চিত্রটা দিবা, এরকম মাঝখানে হচ্ছে শাখা প্রশাখাগুলো দিবা না, আমি আরেকটু ক্লিয়ার করে যদি আঁকি, এরকম একটা নলের মতো অংশ, তারপরে ভিতরে হচ্ছে ডোরা কাটা দাগ দিবা আর নিউক্লিয়াস দিবা, তারপরে আরেকটা পেশি যেখানে এই যে নিউক্লিয়াস, নলাকার, ডোরা কাটা দাগ হয়ে গেছে। এই যে এরকম কিছু চিত্র, নিউক্লিয়াসগুলো চিহ্নিত করবা আর এই দাগগুলো চিহ্নিত করবা, তারপরে নিচে দিয়ে চিত্রের নাম দিয়ে দিবা, তাহলে এই জায়গাটা হচ্ছে উত্তর এতটুকুই। এরপরে আমাদের ঘ নাম্বারে কি বলছে চলো দেখি তো। ঘ নাম্বারে বলছে হচ্ছে এই যে ঐচ্ছিক পেশি আর যে অস্থিটা আমাদের চিহ্নিতকরণ করে দেওয়া আছে, ঐচ্ছিক পেশি আর অস্থি এই দুইটা যে চিহ্নিতকরণ করে দেওয়া আছে মানুষের চলনের ক্ষেত্রে, ওদের দুইজনের ভূমিকা জিজ্ঞেস করছে। চলন বলতে তোমার হচ্ছে সঞ্চালন, তুমি হাঁটা চলা করবা কিভাবে, পুরাটার ক্ষেত্রে আমাদের হচ্ছে এই অস্থি আর পেশি দুইজনেই হচ্ছে একসাথে কাজ করবে, না হলে হচ্ছে কখনোই আমরা এই সঞ্চালনটা সুন্দরভাবে করতে পারবো না। সেক্ষেত্রে কি হবে দেখো তো, এই যে পেশি আর এই যে অস্থিটা, দেখো তো পেশি এই দিক থেকে এসে অস্থির সাথে সংযুক্ত হয়ে আসে না, এইখানে আমরা জানি হচ্ছে টেন্ডন অবস্থান করবে। কি অবস্থান করবে? টেন্ডন। টেন্ডন কি করতেছে? পেশির শেষে দিয়ে রজ্জুর মতো স্ট্রাকচার তৈরি করে, যেই তন্তুগুলা বা রজ্জুগুলা একসাথে আটি পাকায় একটা দড়ি তৈরি হয়, ওই দড়িটার কারণে কিন্তু আমরা অস্থিটাকে সংযুক্ত করে রাখতে পারতেছি ওই দড়ি টানার মাধ্যমে। এই যে দেখো এই অস্থিটা আসতেছে, দূরে যাচ্ছে, এখানে আমাদের হাতের এই জায়গাটায় আলনা আর রেডিয়াস দুইটা হাড় থাকতেছে, এখানে থাকতেছে একটা হিউমেরাস, এটাকে বলবো হিউমেরাস, এখানে থাকতেছে আলনা রেডিয়াস। এখন এই যে আলনা আর রেডিয়াসটা এটা আমার হিউমেরাসের কাছাকাছি আসতেছে, কিভাবে আসতেছে? কারণ এইখানে হচ্ছে তোমার পেশিটা এটাকে টেনে কাছে নিয়ে আসতেছে। তাহলে এইখানটায় দেখো তো হাড়ের ভিতর দিয়ে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হইতে পারে না, কিন্তু ওই আমাদের যে পেশি আছে পেশির ভিতর দিয়ে কিন্তু আবার উদ্দীপনা পরিবাহিত হইতে পারে। এই জায়গাটায় চলো আমরা একটু কথাবার্তাগুলো পড়ি, কি বলছে এখানে দেখো তো। সবার প্রথমে উদ্দীপকে এ আর বি দ্বারা কি কি বুঝাইলো? ঐচ্ছিক পেশি বুঝাইলো আর হচ্ছে আমাদের অস্থি বুঝাইলো। মানুষের সঞ্চালনের ক্ষেত্রে এই দুইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার চলো পড়ি। মানুষের চলনে অস্থি আর পেশির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্থি দেহের কাঠামো কঙ্কালতন্ত্র গঠন করে। হ্যাঁ, অস্থি নিয়েই তো হচ্ছে আমাদের কঙ্কালটা, মানে কঙ্কালতন্ত্র পুরাটা হচ্ছে অনেকগুলো ছোট ছোট অস্থি, বড় অস্থি, বিভিন্ন ধরনের অস্থি নিয়ে গঠিত হয়। আর পেশিতন্ত্র এই কাঠামোর উপর আচ্ছাদন করে থাকে। তার মানে নিচে হচ্ছে তোমার হাড়টা থাকবে, উপরে আচ্ছাদন করে থাকবে হচ্ছে পেশিগুলা বা মাংসপেশি উপরে থাকতেছে। এই ঐচ্ছিক পেশি টেন্ডন নামক দৃঢ় আর স্থিতিস্থাপক অংশ দ্বারা অস্থিকে আটকে রাখে। ঐচ্ছিক পেশি যেটা নিজের ইচ্ছে নড়াচড়া করানো যায়, ওর শেষে কি থাকে? টেন্ডন নামক একটা দড়ির মতো অংশ থাকে, ওটা অনেক বেশি দৃঢ় আর স্থিতিস্থাপক, যেটা দ্বারা অস্থি আটকে থাকে, পেশির সাথে অস্থি আটকে থাকবে। স্নায়বিক উত্তেজনা পেশির মধ্যে উদ্দীপনা জাগানোর ফলে পেশি সংকুচিত প্রসারিত হইতে পারে। পেশির ভিতরে স্নায়ু উদ্দীপনা যাইতে পারে, কিন্তু হাড়ের ভিতরে কিন্তু স্নায়ু উদ্দীপনা যাইতে পারবে না। এজন্য ওই যে পেশির ভিতর যখন উদ্দীপনাটা যাচ্ছে তখন কি হবে? পেশি হচ্ছে সংকুচিত হবে বা প্রসারিত হবে। উদ্দীপনা অপসারণে পেশি পুনরায় শিথিল হয়ে যায়। মানে এই জায়গাটায় বলছে উদ্দীপনা যখন পেশির ভিতরে আসবে তখন পেশি সংকুচিত হবে, আর উদ্দীপনা যদি সরে যায় মানে অপসারণ হয়ে যায় সেক্ষেত্রে কী হবে? পেশি পুনরায় শিথিল হয়ে যাবে বা প্রসারিত হয়ে যাবে। এখন সংকোচন ও প্রসারণের সহায়তায় সংলগ্ন অস্থির নড়াচড়া হয়। পেশিতে যখন উদ্দীপনা আসবে যাবে তখন পেশি সংকুচিত প্রসারিত হবে, তখন কি হবে? পেশি যে সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে, এই যে দেখো এরকম যখন করলাম বাইসেপসটা হচ্ছে সংকুচিত হয়েছে, এটা শিথিল অবস্থায় আছে। আবার যখন উল্টা প্রসেসটা করব উল্টা ঘটনা ঘটবে, তখন এই যে হাড় কাছে আসা দূরে যাওয়া অথবা মানে উপরে নিচে তোলা, যেই কথাই বলো, মানে হাড়ের সঞ্চালন নির্ভর করবে হচ্ছে তোমার পেশির নড়াচড়ার উপরে। তাহলে এই যে পেশিটাতে উদ্দীপনা পরিবহন হচ্ছে বিধায়ী পেশি সংকুচিত প্রসারিত হইতে পারতেছে, আর পেশি সংকুচিত প্রসারিত হতে পারতেছে দেখেই হচ্ছে তোমার অস্থিগুলাও হচ্ছে নড়াচড়া করতে পারতেছে। এভাবে পেশি কখনো অঙ্গকে প্রসারিত, দেহের কোনো অঙ্গকে ভাঁজ করা, এই যে কি করতে পারি, কোনো অঙ্গকে প্রসারিত করা, কোনো অঙ্গকে ভাঁজ করা, প্রয়োজনে দেহের অক্ষে কাছাকাছি আনা বা দূরে নেওয়া। অক্ষ বলতে হচ্ছে তোমার এই মাঝ বরাবর, আমাদের মাঝ বরাবর কি চলে গেছে? তোমার মেরুদণ্ড,
এই মাছ বরাবরটাকে আমরা বলবো হচ্ছে অক্ষ। তাহলে এই যে অক্ষের কাছে আনা বা দূরে নেওয়া কোনো অঙ্গকে এই যে অক্ষের দিকে টেনে আনে অথবা অক্ষের উপরের দিকে উঠায়, কোনো অঙ্গকে নিচে নামায় বা কোনো অঙ্গকে প্রধান অক্ষের চারপাশে ডান বামে ঘোরায়, বিভিন্ন ধরনের নড়াচড়া তো আমরা বিভিন্ন ধরনের দেখতে পাই। তাহলে এই যে জায়গাগুলা কেন এরকম হচ্ছে, ওই যে পেশি আর অস্থি একসাথে কাজ করতেছে দেখে। তারপরে কোনই, ওই যে কোনইটাই তো হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে, কোনই ভাঁজ করা, দেহের কাছে মানে হিউমেরাসের কাছে নিয়ে আসা, আবার কোনই সোজা করা। এগুলো হচ্ছে আমাদের ইচ্ছাধীন স্নায়ু তাড়নায় বাইসেপস পেশি সংকুচিত হয় আর ট্রাইসেপস পেশি তখন শিথিল হয়। আবার উল্টা ঘটনাটা তখন কি হয়, যখন বাইসেপস সংকুচিত হচ্ছে তখন রেডিয়াস আলনাকে টেনে বাঁকা করে, কোনোই সোজা করতে হলে ঠিক তার বিপরীত ঘটনা ঘটে। যখন আমরা কোনোই বন্ধ মানে এরকম ভাঁজ করতেছি তখন কি হচ্ছে, বাইসেপস সংকুচিত হচ্ছে, বাইসেপস হচ্ছে উপরেরটা, এটা তখন সংকুচিত, আর ট্রাইসেপস নিচেরটা এই জায়গাটা হচ্ছে তখন শিথিল অবস্থায় থাকে। আর যখন উল্টা ঘটনাটা ঘটতেছো মানে হাত যখন সোজা করতেছো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমার ট্রাইসেপস হবে সংকুচিত, বাইসেপস হবে শিথিল বা প্রসারিত। তাহলে এই যে ঘটনাগুলা তখন কি হবে, রেডিয়াস আলনা আবার হচ্ছে হিউমেরাস থেকে দূরে সরে যাবে। তাহলে দূরে যাবে নাকি কাছে আসবে, উপরে নিচে ঘুরবে, ডানে বামে, সব কিছুই নির্ভর করতেছে পেশি আর অস্থির একসাথে কাজ করার মাধ্যমে। তাহলে এই যে আলনা কখন কাছে চলে আসবে, রেডিয়াস ও আলনা তখন হচ্ছে টেনে সোজা হয়ে যাবে কখন, ওই যে আমরা যখন কোনোইটা সোজা করব তখন। এই সময় বাইসেপস পেশি শিথিল থাকে, বাইসেপস উপরেরটা শিথিল থাকে, ট্রাইসেপস তখন হচ্ছে সংকুচিত থাকবে। তাহলে এই যে কথাবার্তাগুলা, সব কথাবার্তাগুলা মূল জিনিস কি, মূল জিনিস হচ্ছে তোমার পেশি উদ্দীপনা পরিবহন হওয়ার মাধ্যমে, উদ্দীপনার মাধ্যমে সংকুচিত প্রসারিত হবে। ওই পেশির সংকোচন প্রসারণের কারণেই হচ্ছে তোমার অস্থি নড়াচড়া করতে পারবে। তাহলে চলনের ক্ষেত্রে অস্থি আর পেশি দুইজনের সমন্বয়ের কারণেই হচ্ছে আমরা আমাদের দেহ সঞ্চালন করতে পারে বা ভার বহন মানে যে কোনো কাজ, কঙ্কালতন্ত্রের কাজগুলো অবশ্যই অস্থির উপর নির্ভরশীল। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি সহজ কথাবার্তা, যেটা তুমি তোমার নিজের মানে নিজেকে নিজেই হচ্ছে পড়তে পারবা, এই বইয়ের লাইনগুলো পড়বা আর হচ্ছে নিজেকে নিজে মিলায় দেখবা। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তো আমাদের ইজি বায়োলজি বই কিউআর কোড আছে, স্ক্যান করে তুমি এখন এই ভিডিওটা দেখার মাধ্যমে আশা করি বুঝতে পারছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।